স্টুডেন্টসরা কিভাবে বুঝবে যে ক্লাস 10 এর পর তার কোন কারিকুলামটা সঠিক হবে? অ্যাজ এ স্টুডেন্ট আমার জন্য কোন মেথডটা ইজি, আমি কোথায় ওয়েল ফিটেড, এইটা জানাটা খুব দরকার। অনেকেই ভাবে আজকের তারিখে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যেতে চাই, তাহলে আমার জন্য আইবি আর কেমব্রিজটাই আমাকে করতে হবে। আইবি আর কেমব্রিজ করা মানেই আমি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যাব না, এমনটা কথা নয় যে তুমি আইবি আর কেমব্রিজ করলেই তবে তুমি ফরেন ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এলিজিবল হবে। আর সিবিএসই আইসিএসসি ছেলেমেয়েরা তারা ফরেন ইউনিভার্সিটিতে যাচ্ছে না, নয়, একেবারেই তাই নয়। রিসেন্ট ডেটা কিন্তু আমাদের বলছে আইআইটি থেকে পাশ করেও কিন্তু ছেলেমেয়েরা ভালো চাকরি পাচ্ছে না, ভালো প্যাকেজ পাচ্ছে না। একটা গোটা ইন্ডাস্ট্রি কিন্তু গজিয়ে গেল, এই আইআইটিসদেরকে মাথায় রেখে একটা গোটা ইন্ডাস্ট্রি গজিয়ে গেছে, যেখানে তারাও উঠছে, কিন্তু তারপরেও কিন্তু বাচ্চারা পাশ করে চাকরি পাচ্ছে না। বদল যে একেবারে হচ্ছে না সেটা আমি বলবো না, বদল হয়তো হচ্ছে কিন্তু খুব স্লো প্রসেসে হচ্ছে। এই জায়গাটাকে কিন্তু ভাঙাটা দরকার। বদলটা কিন্তু আগে এখান থেকে ঘটে। আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু রিসোর্সেস প্রচুর আছে, কিন্তু যেটা নেই সেটা হচ্ছে ওপেন মাইন্ডনেস। একটা কনভেনশনাল অ্যাপ্রোচ আর একটা কনজারভেটিভ মাইন্ডসেট আমাদেরকে কিন্তু পিছিয়ে রেখেছে। গ্রেড 8 থেকে, ক্লাস 8 থেকে একটা অ্যাওয়ারনেস বাচ্চাদের কিন্তু ক্রিয়েট করে দেওয়া উচিত যে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ স্ট্রিমস দ্যাট আর অ্যাভেলেবল। ভালো রেজাল্ট মানেই ভালো ক্যারিয়ার তা নয়। না, ভালো রেজাল্ট মানেই ভালো ক্যারিয়ার তা কিন্তু নয়। অনেক সময় দেখা গেছে ব্যাক বেঞ্চার্সরাই কিন্তু লাইফে আগে গিয়ে সেই জায়গায় দাঁড়িয়েছে। আজকের তারিখেও মেজর রিসার্চার্স, মেজর সায়েন্টিস্ট তারা কিন্তু কলকাতা থেকেই বেরিয়ে আসছে। তো স্টুডেন্টসদের এই ডক্টর বা ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছাড়া আর কোন কোন এরিয়াগুলোতে ফোকাস করতে পারে? না, এই একটা গোটা জেনারেশন এই ইঞ্জিনিয়ার ডাক্তারদের নিয়ে বেরিয়ে গেল, একটা সিনেমাও চলে এলো 3 ইডিয়টস নিয়ে। আমি এখনো প্রচুর বাবা মাকে দেখেছি যারা ইঞ্জিনিয়ার ডাক্তারির বাইরে বেরোতে পারে না। ভালো রেজাল্ট মানেই কি ভালো ক্যারিয়ার? এই মুহূর্তে বাবা মাদের মেন কনসার্ন তাদের ছেলে মেয়েদের ক্যারিয়ার নিয়ে। আর আজকের কেআইপিএল স্টুডিওতে এই নিয়েই আমাদের খোলামেলা ডিসকাশন ক্যারিয়ার গাইডেন্স কাউন্সিলর, কাউন্সিলিং সাইকোলজিস্ট এবং আমার পুরনো বন্ধু তনুশ্রী ঘটক বাসুর সাথে। দেখ, আমরা কত আড্ডা মেরেছি কলেজের রকে, লেকে, ম্যাডক স্কোয়ার, কিন্তু এই ধরনের একটা আড্ডা, ইটস আ ডিফারেন্ট ফিলিং অলটুগেদার নিজের ছোটোবেলার বন্ধুর সঙ্গে। সো আই এম রিয়েলি প্রাউড, অর্পিতা, অফ ইউ, দ্য কাইন্ড অফ ওয়ার্ক ইউ আর ডুইং। আমরা অ্যাকচুয়ালি চেষ্টা করি আমাদের যারা অডিয়েন্স তাদের জন্য কিছু ভ্যালু অ্যাড করার। প্রচুর বাবা মারা ছেলে মেয়েদের ক্যারিয়ার নিয়ে আজকে এই মুহূর্তে ভীষণভাবেই কনসার্ন, যেহেতু তুই তোর একটা এক্সপার্টিজ অ্যান্ড এক্সপিরিয়েন্স রয়েছে একটা বছর এই ফিল্ডে, যাতে তাদেরকে আমরা ভ্যালু অ্যাডিশন করতে পারি সেই প্রচেষ্টা। এবং আফটার অল আমাদের এটা পুরোটাই আনফিল্টার্ড আড্ডা। আজকের দিনে ছেলে মেয়েদের ক্যারিয়ার গাইড করতে গিয়ে বাবা মারা কোন 3টে ভুল করে থাকে? যেই মুহূর্তে আমরা বাবা মায়ের অ্যাপ্রোচের কথা বলি, সব ক্ষেত্রে যে বাবা মা ভুল হয় এমনটা নয়। কারণ যেই মুহূর্তে তুমি, বিকজ কথায় বলে না, ওয়ান্স আ প্যারেন্ট ইজ অলওয়েজ আ প্যারেন্ট। সো হ্যাঁ, বাবা মাদের মনে অনেক সময় তাদের নিজস্ব অনেক কিছু ভয়, ইনসিকিউরিটিস নিজের সন্তানের প্রতি থাকে। মানে যখন ওরা মিডল স্কুল বা হাই স্কুলে আসছে, স্পেশালি আই উইল সে ইন দ্য হাই স্কুল, যখন তাদের এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট হচ্ছে যে আচ্ছা আমাকে এবারে আমার জন্যে স্ট্রিমটা ভাবতে হবে যে আমি কোন স্ট্রিমে যাব, বা আমার জন্য কোন ফিল্ডটা উইল বি আ কারেক্ট ফিল্ড ফর মি, সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে যখন বাবা মা নিজস্ব ইচ্ছেগুলো, নিজেদের ইচ্ছেগুলো তাদের ওপরে চাপিয়ে দেন, বা তারা 20 বছর, 25 বছর, 30 বছর আগে তারা নিজেরা কি করেছেন, কি ধরনের তাদের অ্যাপ্রোচ ছিল, সেটা যখন চাপিয়ে দিচ্ছেন, সেটা আমার মনে হয় সব থেকে বড় ভুল করছেন। তো তোমাকে সেই ভাবনা চিন্তা থেকে সেই বদলটা ঘটাতে হবে। সেই জায়গাটা আমার মনে হয় একটা বড় ভুল করেন। সেকেন্ড ভুল করেন যখন তারা নিজেদের সন্তানদের তাদের কি ইউনিক স্ট্রেংথ আছে, কি ইউনিক কোয়ালিটিস আছে, কোন জায়গায় তারা নিজেদেরকে ইমপ্রুভ করতে পারে, সেই জায়গাগুলো যখন তারা আইডেন্টিফাই করতে পারে না। আর যেটা আরেকটা ভুল আজকের তারিখে হয়, যখন দেখি কেউ একটা 3 মাস 4 মাসের একটা ছোটোখাটো কোর্স করে সবাইকে এখন দেখছি ক্যারিয়ার কোচ হয়ে যাচ্ছে, সবাইকে এখন দেখছি লাইফ কোচ হয়ে যাচ্ছে, দে অল আর বিকামিং কোচ।
কিন্তু বাবা মা যখন নিজের সন্তানের জন্যে এমন কারোর কাছে যাচ্ছেন দ্যাট টু গেট দ্যাট এক্সপার্ট গাইডেন্স, তখন সে যে ব্যাকগ্রাউন্ড চেকটা করেন না এবং ভুল কোনো মানুষের কাছে নিয়ে যাওয়া, আমার মনে হয় সেটা আরও বেশি ক্ষতিকারক। তো এই তিনটে জায়গা আমার মনে হয় যে কোথাও না কোথাও বাবা মাকে এই অ্যাপ্রোচটাকে একটু ঠিকঠাক করতে হবে যদি আজকের তারিখে তুমি তোমার সন্তানকে ঠিকভাবে গাইড করতে চাও। তো আজকের দিনে ধর ডিজিটাল এরাতে সোশ্যাল মিডিয়া থেকে কম্প্যারিজনটা একটু বেশি বেড়ে গেছে। কম্প্যারিজন আমাদের সময়তে ছিল, সেটা কি একটু বেড়ে গেছে বলে মনে হয়? এটা বরাবরই ছিল, আজকে বেড়ে গেছে বলে নয়, এটা বরাবরই ছিল। আজকে হয়তো সোশ্যাল মিডিয়ার জন্যে এক্সপোজারটা অনেক বেশি, অনেক কিছু খুলে চলে এসেছে। তো এই জিনিসটা মানে 30 বছর আগেও খারাপ ছিল, আজকের তারিখেও খারাপ। এনি কম্প্যারিজন ইন এনি ওয়েজ ইজ ডেফিনেটলি নট গুড। কেন আমাদের প্রত্যেকের নিজস্ব ইউনিক কিছু স্ট্রেংথস আছে, ইউনিক কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। আমার মনে হয় সেইটাকে শার্পেন করাটাকে, সেইটাকে ঝামা ঘষা করাটাকে প্রচণ্ডভাবে প্রয়োজন। প্রত্যেকটা ছেলেমেয়ের মধ্যে কিছু না কিছু স্ট্রেংথ ইয়েস, খুঁজে বের করাটা ভীষণভাবে দরকার। এবং সেই জায়গাটা তুমি যদি অ্যাজ আ প্যারেন্ট সেই জায়গাটা তুমি যদি অবজার্ভ করো, তুমি যদি কনস্ট্যান্টলি ইন টাচ উইথ তাদের মেন্টর টিচার্স, তাদের সঙ্গে তুমি যদি থাকো, কথা বলো, তুমি বুঝতে পারবে যে হ্যাঁ তোমার ছেলেমেয়ের স্ট্রেংথ এরিয়াসগুলো কোথায়, ইমপ্রুভমেন্ট এরিয়াসগুলো কোথায়। আমরা আমাদের ফিল্ডে উইকনেসেস বলি না, রাদার উই উইল সে ইমপ্রুভমেন্ট এরিয়াস। উইকনেসেস আমাদের প্রত্যেকেরই থাকে। সো দ্য মোর উই উইল কনসেন্ট্রেট উইকনেস, আমরা সেটাকে ইমপ্রুভ করবো না। উইকনেস বলে চালিয়ে দেবো ওটা তোমার উইকনেস, নো, লেটস কনসেন্ট্রেট অন উইকনেস বাট অ্যাজ আ ওয়ে দ্যাট আই ক্যান ইমপ্রুভ ইন দ্যাট এরিয়া। আচ্ছা, স্টুডেন্টসদের প্রসঙ্গে আসি। স্টুডেন্টসরা কিভাবে বুঝবে যে ক্লাস 10 এর পর তার কোন কারিকুলামটা সঠিক হবে? সিবিএসসি, আইসিএসসি, কেমব্রিজ না আইবি? ভীষণ ভালো প্রশ্ন। এই জায়গাটা একটা ভীষণ কনফিউশন চলছে যে কোন কারিকুলামটা ঠিক, সিবিএসসি, আইসিএসসি মানে আমাদের ন্যাশনাল কারিকুলাম, কিংবা আমাদের ইন্টারন্যাশনাল কারিকুলাম যেটা ইন্ডিয়াতে আছে, কেমব্রিজ অ্যান্ড আইবি। আমি প্রথমেই বলি কারিকুলামটা কি। কারিকুলামটা কিন্তু আমি যদি খুব একদম লেম্যান ল্যাঙ্গুয়েজে বলি, ইট ইজ আ ফ্রেমওয়ার্ক, যেই ফ্রেমওয়ার্কে আমার টিচিং লার্নিংটা হচ্ছে। আমি 1+2 = 3ও করতে পারি, 2+1 = 3 করতে পারি। 3টাতে পৌঁছানোর জন্য দেয়ার আর ডিফারেন্ট ওয়েজ, ঠিক আছে? কিন্তু অ্যাজ আ স্টুডেন্ট আমার জন্যে কোন মেথডটা ইজি, আমি কোথায় ওয়েল ফিটেড, এইটা জানাটা খুব দরকার। অনেকেই ভাবে আজকের তারিখে যে আমি যদি স্টাডি অ্যাব্রড যেতে চাই, তাহলে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যেতে চাই, তাহলে আমার জন্য আইবি আর কেমব্রিজটাই আমাকে করতে হবে। আইবি আর কেমব্রিজ করা মানেই আমি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যাব না, এমনটা কথা নয় যে তুমি আইবি আর কেমব্রিজ করলেই তবে তুমি ফরেন ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এলিজিবল হবে। আর সিবিএসসি, আইসিএসসি ছেলেমেয়েরা তারা ফরেন ইউনিভার্সিটিতে যাচ্ছে না, নয়, একেবারেই তাই নয়। সিবিএসসি, আইসিএসসি স্টুডেন্টসরাও ভীষণ ভালো স্কলারশিপস নিয়ে দে আর অলসো গেটিং অ্যাডমিশনস টু দ্য টপ কলেজেস। আবার এরমও ভাবার কিছু নেই যে আমি যদি ইন্ডিয়ান ইউনিভার্সিটিতে, ইন্ডিয়াতে থেকে ডক্টর বা ইঞ্জিনিয়ার হতে চাই, তাহলে আমাকে সিবিএসসি, আইসিএসসি করতে হবে, আমি আইবি বা কেমব্রিজ করলে আমি ভালো ডক্টর বা ভালো ইঞ্জিনিয়ার হতে পারবো না, এমনটাও নেই। একজন আইবি স্টুডেন্টও কিন্তু ইন্টারন্যাশনাল ব্যাকালরেট কথাটা, একজন আইবি স্টুডেন্টও কিন্তু ইন্ডিয়ার প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামসের জন্য এলিজিবল এবং প্রত্যেকটা ইন্ডিয়ান ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাওয়ার জন্য এলিজিবল। দের ইজ নো রেস্ট্রিকশনস টু ইট। হোয়াট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ইজ যে ক্লাসটা কোথায়। কারণ আমাদের এই কারিকুলাম, ইভেন দো আমাদের কিন্তু মানে ডিউরিং দ্য টাইম অফ 1960s সময় থেকে কিন্তু ইন্ডিয়ায় আইবি আছে, লেট মি টেল ইউ। অনেকে জানে না, বাট আমাদের আইবি কারিকুলাম কিন্তু ইন্ডিয়া 1960s
সময় থেকে আছে। বাট ওয়াই দিস সো মাচ অফ ক্রেজ অ্যাবাউট সিবিএসসির কর্তাধর্তারাও কিন্তু এখন বুঝছে যে এখন সিবিএসসির কারিকুলামটা চেঞ্জ করাটা দরকার, অ্যান্ড দ্যাটস দ্য রিজন এনএপি, আমাদের যে এনএপি নিউ এডুকেশন পলিসি 2020 এসেছে, এবং তার ভেতরে কিন্তু বদলগুলো ঘটছে, কারণ তারা বুঝতে পারছে যে বিগত এতগুলো বছর ধরে যুগান্তর ধরে যে সিবিএসসির কারিকুলাম ছিল বা ওদের যে পেডাগজি ছিল, ইট ইজ নট অ্যাজ পার দ্য গ্লোবাল স্ট্যান্ডার্ড। ওটার যে ফ্রেমওয়ার্ক দ্যাট ইজ ভেরি মাচ ওয়েল সুটেড ফর আমাদের যে ধরনের ন্যাশনাল কম্পিটিটিভ এক্সামসগুলো হয়। সিবিএসসি প্যাটার্নটা, সিবিএসসি ইজ ভেরি স্ট্রং উইথ দেয়ার ম্যাথামেটিক্স অ্যান্ড দে আর অলসো ভেরি স্ট্রং উইথ দেয়ার সায়েন্সেস। তো জেনারেলি কী হয়, ওদের যে এক্সাম টাইমিংটা, ওই এক্সাম টাইমিংটাকে, ওদের যে বোর্ড এক্সামটা হয় আর আমাদের যে ন্যাশনাল কম্পিটিটিভ এক্সামসগুলো হয়, এটা ক্লাস 12-এর পরে বাচ্চারা অ্যাপিয়ার করে, সেগুলোর কিন্তু সেইভাবেই টাইমলাইন করা আছে। সেই জায়গাটায় যখন একটা ইন্টারন্যাশনাল কারিকুলামের বাচ্চা আসে, তখন কিন্তু সেই জায়গাটা একটা ক্ল্যাশ হয়। কেন? ওদের এক্সাম, বোর্ড এক্সামের টাইমিংটা আর আমাদের ন্যাশনাল এক্সামের টাইমিংটা ওটা অনেকটা এক থাকে, কারণ বাই দ্যাট টাইম আমাদের ন্যাশনাল কারিকুলামের বাচ্চারা কিন্তু 12 দিয়ে দিয়েছে। সো এবারে আমি যখন একজন আইবির স্টুডেন্ট হচ্ছি, এবার অ্যাট দ্য সেম টাইম আমি মনে করলাম যে আমি জেইর জন্যও প্রিপেয়ার করব। এবারে আমরা ক্লাস 12-এর পরে জেইর জন্য মানে উই আর এলিজিবল। তো এবারে আমি মনে করছি আমি আইবিডিপি করছি। আমাদের গ্রেড 11 অ্যান্ড গ্রেড 12কে আইবিতে বলা হয় আইবিডিপি, ইন্টারন্যাশনাল ব্যাকালরিয়েট ডিপ্লোমা প্রোগ্রাম। তো এবার কেউ যদি আইবিডিপি করছে, অ্যাট দ্য সেম টাইম সে মনে করলো যে আমি জেইও দেব, ওদের কিন্তু এক্সাম টাইমিংটাতে একটা ক্ল্যাশ আসতে পারে। সেই জায়গায় ইট ক্যান বি লিটল ট্যাক্সিং অর লিটল প্রেশারাইজিং ফর দ্যাট চাইল্ড যে তোমার আইবি করছে। সো দ্যাট ইজ দ্য ক্ল্যাশ। কিন্তু এরকম না যে আইবি হলে তুমি জয়েন্ট এন্ট্রান্স দিয়ে ইঞ্জিনিয়ারিং করতে পারবে না। সেই ক্ষেত্রে তুমি যদি আইবি করো, তুমি যদি একটা মিনিমাম একটা গ্যাপ ইয়ার নিয়ে তারপর তুমি যেই এন্ট্রেন্সটা দাও, then it can be all easy for you. কিন্তু দুটোকে কেন, আইবি itself is a very rigorous program, very demanding program. তো আইবিতেও তুমি নিজের এফর্টটা দিচ্ছ, আবার জেই which is so highly competitive আমাদের ইন্ডিয়ান সিনারিওতে। সো দুটোকে ব্যালেন্স করা, it can definitely be very 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 taxing for you. আমি জানি না কলকাতা এগুলো কতটা হয়, কিন্তু as per the recent ট্রেন্ড দ্যাট ইজ গোয়িং অন, গ্রেড 8 থেকে, ক্লাস 8 থেকে একটা অ্যাওয়ারনেস বাচ্চাদের কিন্তু ক্রিয়েট করে দেওয়া উচিত যে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ স্ট্রিমস দ্যাট আর অ্যাভেলেবল। কারণ আমরা যখন ক্যারিয়ার কাউন্সেলিংটা করি বা ক্যারিয়ার কাউন্সেলিংয়ের যে অ্যাপ্রোচটা থাকে, ওটা কিন্তু বিভিন্ন স্তর থাকে, ডিফারেন্ট ফেজেস থাকে। সো 8 থেকে 10 যে জার্নিটা, এটা কিন্তু ইটস নট আ ডিসাইডিং টাইম যে আমি ডিসাইড করে নিলাম আই উইল বিকাম আ ডক্টর, আমি ডিসাইড করে নিলাম আই উইল বিকাম আ ইঞ্জিনিয়ার। কেন? 8 থেকে 10 ইটস ইভলভিং। বাচ্চারা ইভলভ করছে, প্রত্যেক দিন ওরা গ্রো করছে, প্রত্যেক দিন দে আর কামিং অ্যাক্রস সো মেনি নিউ থিংস। তো ওদের কিন্তু চেঞ্জেস আসবে definitely, not only in terms of what they are looking forward to their careers, but ওদের ভেতরেও ওদের অত হরমোনাল চেঞ্জেস হচ্ছে, ফিজিক্যাল চেঞ্জেস হচ্ছে। সো দের আর সো মেনি চেঞ্জেস দ্যাট দে আর গোয়িং এই ফেজটাতে। তো এই পিরিয়ডটা কিন্তু ইজ নট আ টাইম ওয়ে ইউ উইল ডিসাইড, বাট ইট ইজ আ টাইম যেখানে তুমি এক্সপ্লোর করো, নিজের ব্যাপারে অনেক বেশি সচেতন হও, বিকাম সেলফ অ্যাওয়্যার অ্যাবাউট ইট। দিস ইজ ভেরি নিডেড ইন দিস ফেজ অফ গ্রেড 8 to 10, যে এইগুলো আমার ইন্টারেস্ট এরিয়াস, এগুলো আমার প্যাশন, এগুলো আমি করতে ভালোবাসি এবং এইগুলো আমার স্ট্রং এরিয়াস, এবং এই সাবজেক্টসগুলোকে নিয়ে বা আমার এই ইন্টারেস্ট এরিয়াসগুলোকে নিয়েই আমি পরবর্তী লেভেলে যাব। স্কুলসে এখন অনেক ইনিশিয়েটিভস নেওয়া হয় বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসগুলো দিয়ে। জব শ্যাডোয়িং বলে একটা অ্যাক্টিভিটি হয়। না, হোয়াট ইজ দিস জব শ্যাডোয়িং? একটা দিন বা দুটো দিন, অ্যান্ড দ্যাটস আ ভেরি গুড অ্যাক্টিভিটি। হোয়াট, তুই বুঝে থাকবে, আমাদের সময় তো আমরা অনেক সময় করেছিলাম। মনে আছে আজ থেকে 20-25 বছর আগে একটা কথা ছিল, সামার জবস, অড জবস।
and they were very, you know, for us it was a very good opportunity to come out of our comfort zone, and সেই odd jobs and summer jobs করে যে আমাদের যে টাকাগুলো মানে আমরা পেতাম, it was, you know, such a happy feeling, একটা achievement, but definitely ওগুলো কিন্তু are your, you know, are your platform, ওগুলো কিন্তু আমাদের জন্য প্ল্যাটফর্ম ছিল নিজেদেরকে বোঝা, নিজেদেরকে আইডেন্টিফাই করা। তো এইটা আমরা গ্রেড 9, 10, 11, 12 দের থেকে করে থাকি, ওয়্যার দে উইল স্পেন্ড 1 day or 2 day, একদিন কি দুদিন, উইথ দ্য প্রফেশনাল, যেখানে যেই প্রফেশনটাকে ওরা মনে করে মানে ইউনো এক্সপ্লোর করতে চায়, জানতে চায়, বা আগামী দিনে সেটাকে নিয়ে আরও বেশি ইউনো এগোতে চায়। এই প্রসঙ্গে তোকে একটা দারুণ ইনসিডেন্ট আমি বলি, অ্যান্ড হাউ জব শ্যাডোয়িং ক্যান অ্যাকচুয়ালি হেল্প ইউ। আমার কাছে একজন স্টুডেন্ট এসেছিল, ওকে, সো অ্যান্ড হি ওয়ান্টেড টু ডু ল, তা আমি, অ্যান্ড হি কেম উইথ হিজ প্যারেন্ট, মানে ওর প্যারেন্টের সাথে, মায়ের সঙ্গে এসেছিলো। তা আমি ওকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা তুমি তাহলে লয়ার কেন হতে চাও? তো আমাকে বললে, ম্যাম আই এম ভেরি গুড ইন আর্গুমেন্ট, আমি খুব ভালো আর্গুমেন্ট করতে পারি, তো আমি জাজের সামনে গিয়ে আর্গুমেন্ট করব। আলাম আচ্ছা তুমি আর্গুমেন্টটা খুব ভালো বলে সেই জন্য তুমি লয়ার হতে চাও? বললো ইয়েস ম্যাম। আলাম যে ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, আমাদের তো জব শ্যাডোয়িং অ্যাক্টিভিটি আসছে, ওয়্যার ইউ নিড টু স্পেন্ড 1 day, মানে একটা দিন তোমাকে তোমার পছন্দ মতন প্রফেশনের সাথে কাটাতে হবে, অ্যান্ড তুমি তারপরে এসে তোমার কি লার্নিং সেটা, সেই এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করতে হবে অ্যাজ আ প্রজেক্ট। ও বললো ওকে ম্যাম। তো আমাদের অ্যাক্টিভিটিটা হলো, এবারে অ্যাক্টিভিটির পরে আমাদের একটা সেশন হয় যখন আমরা বাচ্চাদেরকে জিজ্ঞেস করি যে ওকে হোয়াট ইজ তোমার এক্সপিরিয়েন্সটা কেমন, এবারে এসে তুমি বলো। বাচ্চাটা এসে আমাকে বলছে, ম্যাম আমি না ল পড়বো না। আমি বললাম কেন? বললাম না ম্যাম, আমি যাকে শ্যাডো করলাম উনি আমার পুরো প্রসেসটা বোঝালেন। ম্যাম আর্গুমেন্ট তো অনেক পরে স্টেজে আসে, আগে তো আমাকে কোর্টে যেতে হবে, বসতে হবে, ড্রাফটিং করতে হবে, এই স্পেশালাইজেশনগুলো করতে হবে। আই ডোন্ট থিঙ্ক ম্যাম আমি করতে পারবো। ও কিন্তু গিয়ে দেখলো যে একটা লয়ারের কি কি কাজ থাকে, একটা গোটা দিন একটা লয়ারের কেমন হয়, বা সে যে আজকে কোর্টে গিয়ে জাজের সামনে আর্গুমেন্টটা করছে, সে তার ক্যারিয়ারের কোন ফেজে বা কোন স্টেজে গিয়ে সে অ্যাকচুয়ালি কোর্টের সামনে গিয়ে, মানে জাজের সামনে গিয়ে কোর্টে সে আর্গুমেন্ট করতে পারে। তা এই কনটেক্সটে আমাকে একটা কথা বল, যেসব স্কুল থেকে এটা কন্ডাক্ট করা হয় না জব শ্যাডো, সেই সব স্টুডেন্টসরা কোথায় এই ফ্যাসিলিটিটা পাবে? হ্যাঁ, সেই জায়গায় আমার মনে হয় ইউ হ্যাভ টু টেক, মানে যারা প্র্যাকটিসিং ক্যারিয়ার কাউন্সিলার্সরা আছে তাদের হেল্প বাবা মা নিতে পারে, তারা সেই জায়গাটা হেল্প করে দিতে পারে, বিকজ তাদের অনেক নেটওয়ার্কিং থাকে, কিংবা বাবা মায়ের নিজস্ব কোনো যদি নেটওয়ার্ক থাকে, তাদের বন্ধু বান্ধব চেনা পরিচিতি যদি থাকে, সেই জায়গায় তারা সেই হেল্পটা নিতে পারে। ইভেন ইন্টার্নশিপস জেনারেলি কোনো কর্পোরেটসে, কোনো অর্গানাইজেশনে অ্যাজ পার কিছু লজ অনুযায়ী 18 বছরের নিচে ইন্টার্নশিপস করতে পারে না অনেক ক্ষেত্রে, কিন্তু অনেক এনজিওস আছে, অনেক ছোটো ছোটো স্টার্টআপস আছে, অনেক নিজস্ব প্র্যাকটিশনার্সরা আছে, যারা কিন্তু এই 3 weeks 2 weeks-এর কিন্তু internships করাতে পারে। Below 18 even, when you are in grade 11 and 12, even for that matter 9 and 10. That is also a very good platform. সেটাও কিন্তু তোমার সুযোগ করে দেয় রিয়েল ওয়ার্ক অফ ওয়ার্ল্ডটাকে বোঝার। ফরেন্সিক সায়েন্সেস, এটা কিন্তু ভীষণ রব উঠেছিল। ম্যাক্সিমাম স্টুডেন্টসরা, মানে আমার মনে আছে আমার একটা অ্যাকাডেমিক পিরিয়ডে ফার্স্ট যে টার্মটা ছিল, যখন আমাদের প্রসেসটা শুরু হলো, তো আমরা আমাদের ইনিশিয়াল অ্যাসেসমেন্টটা যখন করি বাচ্চাদের সঙ্গে, তো 10টা বাচ্চার মধ্যে আমাকে 6টা বাচ্চা এসে বলেছিল, ম্যাম আমি ফরেন্সিক সায়েন্সেস করতে চাই। সো অল ক্রেডিট গোজ টু আওয়ার ওটিটি চ্যানেলস, আমাদের ওটিটি প্ল্যাটফর্মসকে অল কুডোজ গোজ টু দেম, যারা ফরেন্সিক সায়েন্সটাকে এত সুন্দর গ্ল্যামারাইজড করে প্রেজেন্ট করেছে যে বাচ্চারা ভাবে আচ্ছা ফরেন্সিক সায়েন্স কি না কি একটা ব্যাপার। কিন্তু তুমি যে ফরেন্সিক সায়েন্সটাকে করতে যাচ্ছ,
তুমি কি জানো তোমার ইভেন তোমার নার্ভও কতটা স্ট্রং আছে? ফরেন্সিক সায়েন্সটা তুই একটু এলাবোরেট কর, মানে অনেকেই জানে না, ইনফ্যাক্ট আমিও কিন্তু অতটা ক্ল্যারিটি নেই। ফরেন্সিক সায়েন্সেস হচ্ছে যেখানে ইট ইজ মোর রিলেটেড টু ইয়োর, আমার যখন ক্রাইমটা হচ্ছে, ওকে, তুই দেখে থাকবি আমাদের ক্রাইম পেট্রোল, আমাদের সিআইডি, হ্যাঁ, অন দ্য থ্রিলার মুভিজে যেগুলো এক্স্যাক্টলি ওরা যে ইনভেস্টিগেট করছে যখন, এক্স্যাক্টলি এই যে ইনভেস্টিগেটটা করছে, যে এই জিনিসগুলো হয়তো তোর এমনি চোখে দেখে ওরা বুঝতে পারছে না, বাট দে আর গেটিং ইনটু ডিপ ইনভেস্টিগেশন। সো সেই জায়গাটা ইজ অল রিলেটেড অ্যাবাউট ফরেন্সিক সায়েন্সেস। ওকে, তো তুমি জিনিসটা একটা সিনেম্যাটিক ওয়েতে জিনিসটা প্রেজেন্ট করে তুমি যখন সেটা দেখছো, একটা রিয়েল লাইফে তুমি যখন মার্ডার ক্রাইম সিনটা দেখছো, দুটো কিন্তু অনেকটা না, পুরোপুরি ডিফারেন্ট, পুরোপুরিটাই ডিফারেন্ট। একটা জায়গায় একটা ক্রাইম ঘটেছে, আমি আজকে কাউন্সিলিং সাইকোলজিস্ট বলে যদি আমাকে কেউ বলে যে তুমি এখন ফট করে যাও তিহার জেলে কোনো একজন টেররিস্ট আছে, তার সঙ্গে গিয়ে তার ইন্টারভিউটা করে এসো, তার অ্যাসেসমেন্টটা করে এসো, আমার যদি সেই দক্ষতা না থাকে আমি করতে পারবো না। ইট কামস উইথ এ লট অফ এক্সপার্টিস, অনেক বছরের প্র্যাকটিস, অনেকটা দক্ষতার পরে সেই জায়গায় তুমি রিচ করতে পারবে। ঠিক তেমনিভাবে তুমি আজকে একটা সিনেম্যাটিক ভিউতে তুমি দেখাচ্ছ, বাচ্চারা সেই জিনিসগুলো দেখছেন। হিয়ার মিডিয়া অলসো প্লেস আ ভেরি গ্রেট রোল, যেখানে এই সময়টা, যেটা আমি বললাম যে এই সময়টা বাচ্চারা প্রচণ্ড ইনফ্লুয়েন্স হওয়াটা ইজ ভেরি ইজি ফর দেম, খুব সহজে ওরা ইনফ্লুয়েসড হয়ে যায়। আর আজকের তারিখে উইথ অল থ্যাঙ্কস টু সোশ্যাল মিডিয়া, চারিদিকে তোমার রিসোর্সেস, ভরে ভরে রিসোর্সেস। তো সেইগুলোকে প্র্যাকটিক্যালি গিয়ে দেখা এবং বোঝাটা ভীষণভাবে প্রয়োজন। তখন ওদেরকে আমি রিসার্চ করতে বললাম যে তুমি রিসার্চ করো, দেখো ওই জায়গাটা কী অ্যাকচুয়ালি ওখানে কী হয়। বাই দ্য টাইম আমাদের যখন ওই অ্যাকাডেমিক ইয়ারটা শেষ হলো, শুধু 2টো বাচ্চাই কিন্তু ফরেন্সিক সায়েন্সকে কন্টিনিউ করলো। গ্রেড 12-এর পরে 2টো বাচ্চাই ফরেন্সিক সায়েন্সেস নিল, বাকি 5টা বাচ্চা কিন্তু আর নেয়নি। ইভেন তো ওরা সাইকোলজি নিয়েছে, কিন্তু ওরা কিন্তু ফরেন্সিক সায়েন্সেসটাকে পারসিউ করেনি। একজন স্টুডেন্ট কিভাবে বুঝবে যে তার কোন ফিল্ডটা তার জন্য সঠিক? মানে এটার কি কোনো প্রপার সাইকোলজিক্যাল টেস্ট আছে? হ্যাঁ, সাইকোমেট্রিক টেস্ট আছে। সাইকোমেট্রিক টেস্ট ডেফিনেটলি ভীষণ সায়েন্টিফিকলি ডিজাইনড, এবং দিজ আর ভেরি গুড টুলস ফর আস টু ডু দ্য ইনিশিয়াল অ্যাসেসমেন্ট। বাচ্চারা, স্টুডেন্টরা, ওরা তো মানে ইন্ট্রোভার্ট হোক কিংবা এক্সট্রোভার্ট হোক, বাচ্চারা দেখবে একটু সময় নেয় একটু ওপেন আপ হতে, ঝট করে ওরা কিন্তু ওপেন হতে পারে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা যখন ইনিশিয়াল অ্যাসেসমেন্টটা শুরু করি, তো আমাদের কিন্তু সাইকোমেট্রিক টেস্টটা ওই ফ্রেমওয়ার্কটা অন্তত একটু বলে দেয় যে আচ্ছা বাচ্চাটার স্ট্রেংথ কোন কোন জায়গায় আছে, কি কি ইমপ্রুভমেন্ট এরিয়াস আছে, ওর ইন্টারেস্ট এরিয়াসগুলো কি কি আছে। তো আমাদেরকে কিন্তু ওই অ্যাজ আ টুল, মানে অ্যাজ আ মিডিয়াম, আমাদের কিন্তু সেই জায়গাটা থেকে সাইকোমেট্রিক টেস্টগুলো কিন্তু হেল্প করে যে আমরা প্রসেসটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাব। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি এটা বলে রাখতে চাই, কোনো সাইকোমেট্রিক টেস্ট কিন্তু 100% নয়। ইটস নট 100% যে আমি আজকের তারিখে দাঁড়িয়ে একটা সাইকোমেট্রিক টেস্ট করলাম, সেটাই আমার অ্যাকিউরেট, আর আমি যদি বছরখানেক পরে সাইকোমেট্রিক টেস্ট করি তাহলে আমার একই রেজাল্ট বেরোবে, তা কিন্তু নয়। জেনারেলি আমরা বলি যে একটা সাইকোমেট্রিক টেস্ট করার পরে 1.5 থেকে 2 বছরের মিনিমাম গ্যাপ রাখা উচিত, মানে ফ্রিকুয়েন্টলি করাটা ঠিক নয়। এই বাবা মারা যেমন আমাদের ছোটবেলায় ডক্টর, ইঞ্জিনিয়ার, কিছু কিছু সিলেক্টিভ ফিল্ড ছিল, এখন সেগুলো একটা ভ্যারিয়াস মানে স্ট্রিমস বল, এরিয়া বল। তো স্টুডেন্টসদের এই ডক্টর বা ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছাড়া আর কোন কোন এরিয়াগুলোতে ফোকাস করতে পারে? ও আর বলিস না, এই একটা গোটা জেনারেশন এই ইঞ্জিনিয়ার ডাক্তারদের নিয়ে বেরিয়ে গেল, একটা সিনেমাও চলে এলো 3 Idiots নিয়ে। কিন্তু আমি এটা সত্যি কথা বলি, আমি এখনও প্রচুর বাবা মাকে দেখেছি যারা ইঞ্জিনিয়াররা ডাক্তারির বাইরে বেরোতে পারে না। রিসেন্ট ডেটা কিন্তু আমাদের বলছে IIT থেকে পাশ করেও কিন্তু ছেলেমেয়েরা ভালো চাকরি পাচ্ছে না, ভালো প্যাকেজ পাচ্ছে না। একটা গোটা ইন্ডাস্ট্রি কিন্তু গজিয়ে গেল, এই IITsদেরকে মাথায় রেখে একটা গোটা ইন্ডাস্ট্রি গজিয়ে গেছে, একটা কোচিং ইন্ডাস্ট্রি পুরো গজিয়ে গেছে। ইটস $1 billion বিজনেস, যেখান থেকে এই কোচিং ইন্ডাস্ট্রি, যেখানে তারাও উঠছে। কিন্তু তারপরেও কিন্তু বাচ্চারা পাশ করে চাকরি পাচ্ছে না। অ্যান্ড এটা কিন্তু রিসেন্ট সমীক্ষা বলছে, আপনারা নিজেদের
মানে আমি বলবো তোর দর্শকদের, তাদের নিজেরা কিন্তু সেই হোমওয়ার্কটা বা সেই রিসার্চটা কিন্তু তারা করে দেখতে পারেন। মানে ভালো রেজাল্ট মানেই ভালো ক্যারিয়ার তা নয়। না, ভালো রেজাল্ট মানেই ভালো ক্যারিয়ার তা কিন্তু নয়। এবং আমি যদি সেভাবে বলি, অনেক সময় দেখা গেছে ব্যাক বেঞ্চার্সরাই কিন্তু লাইফে আগে গিয়ে সেই জায়গায় দাঁড়িয়েছে, তাহলে আর আমাদের এফবি হতো না। আমাদের প্রচুর এক্সাম্পলসও রয়েছে বড় বড় এমিনেন্ট পার্সোনালিটিস যারা ড্রপ আউট করেছে, আর আজকে তারা কোথায়? তারা আজকে পৃথিবী চালাচ্ছে। সো আই ডোন্ট ওয়ান্ট টু নেম দেম নাও, আমরা সবাই সেটা জানি, লেটস নট গেট ইন টু দ্যাট কনভারসেশন। কিন্তু আমি কম নাম্বার পেলাম মানে আমি জীবনের লুজার, আমি কিছু করতে পারবো না, আর আমি ক্লাসের টপার মানেই আমি বিশাল একটা কিছু করে নিলাম, এগুলো কিন্তু কিছু নেই। এবং এটার আলটিমেট অবজেক্টিভ যে চাকরি, সেটাই শেষ কথা, সেটাও কিন্তু নয়। There are several domains. এক্স্যাক্টলি, আজকের তারিখে এভরিবাডি, প্রত্যেক একটা এন্টারপ্রেনিয়ার মাইন্ডসেট নিয়ে আসছে। আমি যদি কলকাতা প্রসঙ্গে আসি, কলকাতাটা তো আমার নিজের শহর, আমার নিজের জায়গা, আমার নিজের বাড়ি। সো কথায় বলে না, যেখানেই তুমি থাকো তোমার ভালোবাসাটা কিন্তু নিজের বাড়ির প্রতিই থাকবে, ইমোশনস। তো আমার ইমোশনটা কিন্তু কলকাতাকে ঘিরেই। আমি যদি কলকাতার কোয়ালিটি অফ এডুকেশন বলি, কলকাতার কোয়ালিটি অফ এডুকেশন আজকের তারিখেও অ্যাজ কম্পেয়ার টু দি আদার সিটিজ, আমি ইন্ডিয়ান সিটিজের কথা যদি বলি, ইভেন ফর দ্যাট ম্যাটার মেট্রো সিটিজ, দিল্লি, মুম্বাই, ইভেন ফর দ্যাট ম্যাটার আমি যদি টিয়ার 2 সিটিজের কথাও যদি বলি, হায়দ্রাবাদ, পুনে, ব্যাঙ্গালোর, এখান থেকে কিন্তু মেজর চাঙ্কস অফ স্টুডেন্টস উঠে আসছে। সেই জায়গাটা দাঁড়িয়ে যদি আমি আজকের তারিখেও বলি, আমাদের পশ্চিমবঙ্গের কোয়ালিটি অফ এডুকেশন কিন্তু সত্যিই খুব ভালো। আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু রিসোর্সেস প্রচুর আছে, কিন্তু যেটা নেই সেটা হচ্ছে ওপেন মাইন্ডনেস। একটা কনভেনশনাল অ্যাপ্রোচ আর একটা কনজারভেটিভ মাইন্ডসেট আমাদেরকে কিন্তু পিছিয়ে রেখেছে। আজকের তারিখেও মেজর রিসার্চার্স, মেজর সায়েন্টিস্ট, তারা কিন্তু কলকাতা থেকেই বেরিয়ে আসছে। চারিদিকে কিন্তু এখন বাঙালি, কলকাতা থেকে বেরিয়ে কিন্তু বাঙালি চারিদিকে রুল করছে, কিন্তু আমরা কলকাতায় কিছু করতে পারছি না। এটা সত্যি একজন বাঙালি হিসেবে আমাকে কষ্ট দেয়, ভীষণভাবে কষ্ট দেয়। কিন্তু আমি যদি অ্যাক্টিভিটিসের কথা বলি, সেই গোটা কয়েকটা জায়গাতেই কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটিস হয়, রেস্ট অফ দ্য স্কুলসে কিন্তু হয় না। লোকে ভাবে ও ক্যারিয়ার কাউন্সিলর, তো ও বসে থাকবে স্কুলে, কি এমন কাজ, ও তো ওয়েলবিং কাউন্সিলর। লোকে ভাবে ও কি কাজ অনেক আছে, কিন্তু তুমি কাজটাকে ইউটিলাইজ করতে পারছো না। তুমি রিসোর্স নিচ্ছ, আজকে তুই তোর অর্গানাইজেশনে মানুষ নিচ্ছিস, রিসোর্সকে নিচ্ছিস, সেই রিসোর্সকে তুই ইউটিলাইজ কী করে করবি সেটা তো তোকে জানতে হবে। তুই যদি রিসোর্সটাকে ইউটিলাইজ না করতে পারিস, তাহলে সেটা তার ভুল নয় যে তার কোনো কাজ নেই। তুই অর্গানাইজেশনে নিয়ে তুই তাকে রিসোর্সটাকে ইউটিলাইজ করতে পারছিস না। আর এটা আমি কোনো কিন্তু একটা দুটো স্কুলসের কথা বলছি না, ইট ইজ দেয়ার ইন প্র্যাকটিস। হ্যাভিং সেড দ্যাট, ডেফিনেটলি কিছু কিছু এডুকেশনাল লিডার্সরা উঠে এসেছেন, যারা আগের থেকে অনেক বেশি অ্যালার্ট হয়েছেন, অ্যাওয়্যার হয়েছেন, এবং তারা এই যে কনভেনশনাল অ্যাপ্রোচটা বা এই কনজারভেটিভ মাইন্ডসেটটাকে কিন্তু ব্রেক করার চেষ্টা করছে, নতুন কিছু ধরন কিন্তু করার চেষ্টা করছে। আমি বলবো না যে তার নাম্বারস বা তার সংখ্যা অনেক বেশি, একদমই তা নয়, সংখ্যা হয়তো খুবই কম, কিন্তু বদল যে একেবারে হচ্ছে না সেটা আমি বলবো না, বদল হয়তো হচ্ছে, কিন্তু খুব স্লো প্রসেসে হচ্ছে। কলকাতার একটাই লিমিটেশন, সেটা হচ্ছে দে আর ভেরি ভেরি কনভেনশনাল ইন দেয়ার অ্যাপ্রোচ অ্যান্ড ভেরি কনজারভেটিভ। এই জায়গাটাকে কিন্তু ভাঙাটা দরকার, বদলটা কিন্তু আগে এখান থেকে ঘটে। আমরা প্রত্যেকেই বাবা মা, তো আমাদের প্রত্যেকেরই এইখান থেকে অনেকটা কিছু নেওয়ার আছে। আচ্ছা, শেষ প্রশ্ন আমাদের এপিসোড শেষ করার সময়, যে ডিপ্রেশন ছেলে মেয়েদের মধ্যে বা স্টুডেন্টসদের মধ্যে, অ্যাংজাইটি, ডিপ্রেশন এখন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, তো এটাকে কিভাবে ম্যানেজ করা যায়? অ্যাংজাইটি, ডিপ্রেশন, আমি আগে বলি সর্বোপরি কিন্তু শুরু কিন্তু আগে ঘর থেকেই হয়।
কারণ একটা স্কুলের পক্ষে অনেক ক্ষেত্রে কিন্তু বাবা মা এটা ভাবে যে বাবা মার কাছে আগে তার সন্তানই প্রিয় হবে, সে আগে তার সন্তানের কথাই ভাববে। কিন্তু আমি যদি একজন স্কুলের জায়গা থেকে দাঁড়িয়ে যদি দেখি, আমার কাছে কিন্তু 100টা বাচ্চা থাকলে আমার কাছে কিন্তু 100টা বাচ্চাই কিন্তু সমান। আর ঠিক এই জায়গাটাতেই আমি বললাম যে আজকের তারিখে কিন্তু স্কুলসে কাউন্সিলিং ইজ আ মাস্ট। এমন নয় যে কাউন্সিলার্সদেরকে তুমি 10খানা সাবস্টিটিউশন ক্লাসে বসিয়ে রাখো, তোমার সাবস্টিটিউশন ক্লাসেস করার জন্য তারা সেই এক্সপার্টিসটাকে আনছে না। হ্যাঁ, প্রয়োজনে কেন তারা করবে না, নিশ্চয়ই ম্যানেজমেন্টকে সাপোর্ট করবে, নিশ্চয়ই স্কুলকে সাপোর্ট করবে, কিন্তু এই জায়গাটাকে কিন্তু কাউন্সিলিং প্লেজ আ ভেরি 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 ইম্পর্ট্যান্ট রোল। কারণ একজন ক্লাস টিচারের পক্ষে বা একজন কোঅর্ডিনেটরের পক্ষে তার কাছে তো সব বাচ্চা সমান, সে কিন্তু প্রত্যেকটা বাচ্চাকে এটা বুঝতে পারবে না তার ইন্ডিভিজুয়ালি যে তার ভেতরে কি হচ্ছে, আনলেস অ্যান্ড আনটিল তাকে আইডেন্টিফাই করে সেইটাকে হাইলাইট করা হলো। তো সেই জায়গাটায় কাউন্সিলিং প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল। প্রত্যেকটা এক্সপার্টিস তো একজনের ইন্ডিভিজুয়াল ফ্যাকাল্টি বা টিচারের সেই এক্সপার্টিসটা থাকে। আমি হিস্ট্রির টিচারকে দিয়ে সিভিক্সটা পড়াতে পারি টু সাম এক্সটেন্ট, কিন্তু আমি হিস্ট্রির টিচারের এক্সপার্টিস নিয়ে আমি তাকে বলতে পারি না তুমি ম্যাথামেটিক্সটা পড়াও। ঠিক তেমনিভাবে এখানেও কিন্তু ঠিক তাই। আমরা সবাই জানি যে আজকের তারিখে আমরা যেই ধরনের এনভায়রনমেন্টে চারিদিকে যেইটার মধ্যে দিয়ে ঘিরে আছি, স্ট্রেস হওয়াটাই স্বাভাবিক। কিন্তু কখন কোন মানুষের ডিপ্রেশনটা হবে এটা কিন্তু সে নিজেও হয়তো বুঝতে পারে না। তাই বাড়ির লোকদের কিন্তু সেটা নিয়ে অ্যালার্ট থাকাটা খুব দরকার, বাবা মাকে স্পেশালি। এবং বাবা মাকে সেটা মনে রাখতে হবে যে তুমি তোমার সন্তানের সাথে একটা ওপেন কমিউনিকেশন করো। ওপেন কমিউনিকেশন, একটা খোলামেলা আলোচনা বা কথাবার্তার জায়গাটা কিন্তু এই পিরিয়ডটাতে খুব খুব ম্যাটার করে। একটা বাচ্চার যদি এই কনফিডেন্সটা থাকে যে নো ম্যাটার হোয়াট, আমি আমার মার কাছে গিয়ে সব কথা খুলে বলতে পারি, আমি আমার বাবার কাছে গিয়ে সব কথা খুলে বলতে পারি, এই বন্ডিংটা আর এই বিশ্বাসটা উভয় পক্ষে থাকাটা কিন্তু ভীষণভাবে দরকার। ক্যারিয়ার নিয়ে হোক, পার্সোনাল ম্যাটার নিয়ে হোক। আর যেহেতু আমি বললাম যে এই জায়গাটা একটা তোমার পিয়ার প্রেশার আছে, একাডেমিক প্রেশার আছে, জীবনে কী করবো সেই প্রেশার আছে। ডেফিনেটলি বাচ্চারা যখন এই পিরিয়ডটা দিয়ে ক্রস করছে, যেটা আমি আগেও বললাম যে তাদের নিজেদের ভেতরে অনেক ধরনের চেঞ্জেস আসে, সেটা হয়তো আমরা দেখতে পাই না। কিছু সময় তার কারণ থাকে, অনেক সময় হয়তো কারণ থাকেও না। তো সেই জায়গাগুলোকে ম্যানেজ করা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমি এই জায়গায় আরেকটা কথা বলি, আমরা বাবা মারা যেই মুহূর্তে বোর্ড এক্সাম দেবে, ক্লাস 10 দেবে, ক্লাস 12 দেবে, বাচ্চা খুব ভালো গান করে, বাচ্চা খুব ভালো নাচ করে, বাচ্চা খুব ভালো খেলাধুলা করে, ইটস ভেরি গুড ইন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, কিন্তু আমাদের মাইন্ডসেটটা কি? আমরা প্রথমেই বলবো ওরে বাবা এখন বোর্ডস, প্লিজ তুমি পড়তে বসো। ইটস আ ভেরি রং অ্যাপ্রোচ। 24 ঘন্টার মধ্যে তুমি 8 ঘন্টা গিয়ে বাইরে খেলতে পারবে না, তুমি 8 ঘন্টা একটু ডান্স প্র্যাকটিস করতে পারবে না, বা তুমি একটু আঁকতে পারবে না। কত বাচ্চারা এখন কত কিছুতে ভালো, there is cooking, there is baking, there are so many extracurricular co-curricular activities. সেই বাচ্চাটার কাছে হয়তো রিফ্রেশমেন্ট, সেটা কিন্তু সেই বাচ্চাটার কাছে রিফ্রেশমেন্ট। তাকে তুমি না কি করছো, পড়তে বসো পড়তে বসো, এই তুই পড়লি না, এই তুই এটা করলি না, এই তোকে কিন্তু এই পার্সেন্টেজটা আনতেই হবে। এই ছোট ছোট টাইম ম্যানেজমেন্টটাও কিন্তু একটা স্কিল। এটা কিন্তু বাচ্চার সঙ্গে সঙ্গে বাবা মাকেও জানতে হবে, বুঝতে হবে। আমি মাধ্যমিক দিচ্ছি, আমি ক্লাস 10 দিচ্ছি, আমি ক্লাস 12 দিচ্ছি মানেই আমার জীবনটা রাতারাতি বদলে গেল, আমি ঘর জানলা দরজা বন্ধ করে বসে পড়লাম। ইট ইজ আ ভেরি রং অ্যাপ্রোচ। হ্যাঁ, আমি এটা একবারও বলছি না যে তুমি গ্রেড 10 বোর্ড এক্সামস, তোমার 10-এর বোর্ড এক্সামস কি তোমার 12-এর বোর্ড এক্সামসকে তুমি প্রায়োরিটাইজ করবে না, আমি একদমই বলছি না। ডেফিনেটলি প্রায়োরিটাইজ করো, কিন্তু ওটাকে প্রায়োরিটাইজ করার সঙ্গে সঙ্গে তোমার নিজস্ব হেলথটাকে ম্যানেজ করাটাও ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। ইয়োর স্লিপ, ঘুমানো। হ্যাঁ, আগে হয়তো তুমি 7-8 ঘন্টা 9 ঘন্টা ঘুমাতে, 7-8 ঘন্টা 9 ঘন্টা হয়তো ঘুমাতে পারবে না, বাট অ্যাটলিস্ট টেক 6 to 6.5 hours অফ স্লিপ। আমি জানি প্রেশারটা অনেক থাকে, বাট আমি একদমই ঘুমালাম না, ডোন্ট ডু দ্যাট। ঠিক করে খাও, নিউট্রিশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট।
আর যেটা আমি বললাম, যে যেটা করতে ভালোবাসে ওটাও কিন্তু একটা থেরাপির মতন কাজ করে। যে ফট করে আমি মানে ক্লাস 8-9 অবধি এত গর্ব করে বলছি, ও জানো তো আমার মেয়ে ফার্স্ট আসে, আমার মেয়ে সেকেন্ড আসে, তার সঙ্গেও বেকিংটাও পারে, তার সঙ্গেও পেন্টিংটাও পারে, তার সঙ্গেও সুইমিংটাও পারে, তার সঙ্গেও আঁকা মানে নাচটাও পারে, যেটা আমি 1-2 বছর আগে এত গর্ব করে বলতাম, যেই মুহূর্তে বাচ্চা আমার 10-এ সব বন্ধ, তুমি এখন শুধু পড়াশোনা করো। বাচ্চাটা তো অলরেডি একটা স্ট্রেসের মধ্যে আছেই যে ওকে পারফর্ম করতে হবে, তুমি তার মধ্যে ওর সব রিক্রিয়েশনের চ্যানেলসগুলোকে বন্ধ করে দিচ্ছ। তোমার কি মনে হয় এটা ঠিক? ইনফ্যাক্ট রিক্রিয়েশনটা থাকলে কিন্তু পড়াশোনাটা আরো বেটার হবে, ভীষণ ভালো হবে, ওরা কনসেন্ট্রেট করতে পারবে। কোনো জিনিস যখন কনসিস্টেন্টলি 12 ঘন্টা ধরে যে কোনো জিনিস, সেটা অটোমেটিক্যালি মাইন্ড ব্লকেজ হয়ে যায়। একদমই তাই, একদমই তাই। আমাদের এপিসোড একদম শেষের দিকে, তুই লাস্ট আমাদের দর্শকদের, বাবা মাদের, স্টুডেন্টসদের কি বলতে চাইবি একটা মেসেজ? এখনকার বাবা মারা ডেফিনেটলি অনেকটাই সচেতন, সেখানে আলাদা করে আমার বলার কিছু নেই। শুধু এটুকুই বলবো যে আরও সচেতন হন, নিজেদের সন্তানদের কি কি স্ট্রেংথ আছে, তারা কি করতে চায় সেই জায়গাটাকে বুঝুন, সেইটাকে প্রায়োরিটাইজ করুন, সেই জায়গায় তাদের সেই এক্সপোজারগুলো দিন, সেই জায়গায় সেই প্ল্যাটফর্মসগুলো দিন। এবং যদি আপনারা নিজেরা না বুঝতে পারেন, অনেক প্রফেশনালস আছে যারা এক্সপার্ট এই ফিল্ডে, যেটা আমি প্রথমেই শোয়ের আগে বলেছিলাম, শুরুতেই বলেছিলাম, যে একটু ভেরিফাই করে নিন যে এক্সপার্টের কাছে যাচ্ছেন, যে কোচের কাছে আপনারা যাচ্ছেন, তারা কত বছরের ধরে প্র্যাকটিস করছে, তাদের ব্যাকগ্রাউন্ডটা কী। আপনারা তাদের ওপিনিয়ন্স নিতে পারেন, তাদের সাথে কথাবার্তা করে আপনারা জানতে পারেন যে আগামী দিনে আপনারা কিভাবে তাকে গাইড করতে চাইছেন। একটা এমন সম্পর্ক নিজের সন্তানের সাথে তৈরি করুন যেখানে সত্যি তার জন্য এটা না ভাবতে হয় যে আমি যাব, মাকে এই কথাটা বলবো, বাবাকে এই কথাটা বলবো, বরং সে যেন ভাবে না, আমি মাকে গিয়ে কথাটা বলতে পারি, আমার মা আমায় জাজ করবে না, আমি বাবাকে গিয়ে কথাটা বলতে পারি, আমার বাবা আমাকে জাজ করবে না। দিস ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট। ওদের এই বয়সে এই ট্রাস্টটা থাকাটা খুব ইম্পর্ট্যান্ট, ভীষণ ডেলিকেট এই সময়টা। ওদের কৌতূহল যত বেশি বাড়বে, আপনারা আজকের তারিখে এখন আর সে 30 বছর 40 বছর আগের যুগ নয়, চারিদিকে এখন ভরা ভরা ইনফরমেশন, রং ইনফরমেশনও আছে, রাইট ইনফরমেশনও আছে, কিন্তু সেই জায়গাটাকে কিভাবে ব্যালেন্স করবেন, আসল আর্টটা কিন্তু সেখানেই। এবং শুধুমাত্র বাবা মার জন্যে নয়, এটা আমি আমার পশ্চিমবঙ্গ, আমার কলকাতা, আমি একজন বাঙালি সেই হিসেবে আমি বলতে চাই, এখন কলকাতার যে পরিস্থিতি পড়েছে আমরা সবাই দেখতে পাচ্ছি, আমরা সবাই বুঝতে পারছি। এত রিচ হেরিটেজ একটা শহর, দ্য সিটি অফ জয়, যেই শহর আজকের তারিখেও ওয়ার্ল্ডস দ্য হাইয়েস্ট নাম্বার অফ সায়েন্টিস্ট দিচ্ছে, হাইয়েস্ট নাম্বার অফ রিসার্চার্স দিচ্ছে, কিন্তু সেই শহরে নিজের চাকরি নেই, সেই শহরে আজকে নিজে কিছু করার জায়গা নেই। একটা কথা কি জানেন তো, বাড়িটা যখন ফাঁকা থাকে না, তখন কিন্তু বাইরের লোকেরাই এসে দখল করে, কিন্তু বাড়ির ভেতর যদি বাড়ির লোকেরা থাকে শক্ত মাটিটা ধরে, সেই জায়গায় কিন্তু বাইরের লোকেরা এসে কিন্তু দখল করতে পারে না। আজকে অপরচুনিটিস যদি ক্রিয়েট করতে হয়, নিজেদেরকেই করতে হবে। সর্বশেষে বলি, বদলটা যদি আনতে হয়, সেই বদলটা কিন্তু আগে এখান থেকে আনতে হবে।